আসসালামু আলাইকুম। নর্থ পয়েন্ট এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই সুস্থ আছে এবং ভালো আছেন। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর জন্য রসায়ন নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। পর্যায় সারণী এমন একটা চ্যাপ্টার যেটাকে আসলে স্কিপ করলে আসলে শিখার তাহলে আর কিছুই থাকবে না বলতে গেলে, বা সামনে আমরা কিছুই এগোতে পারবো না। ঠিক আছে, তো বলতে পারো এটা মূল ভিত্তি, এটাকে আমার আঁকড়ে ধরে সামনে আমাকে মানে এগোতে হবে। তাই এটা সম্পর্কে আমাকে আগে কনসেপ্টটা পুরো ক্লিয়ার থাকতে হবে। তো দেখো আমি সারণীটা এঁকে রেখেছি। একে আমি কিছু মৌল নামগুলো আগে লিখেছি এবং পাশে দেখো আমার বই অনুসারে মানে তোমার পাঠ্য বই যেটা আছে সেই অনুসারে কিছু টপিকস আমি আগে লিখে গেছি যে আমার কি কি সম্পর্কে আমার আলোচনা করতে হবে। ঠিক আছে, একটা একটা করে ধরে ধরে আমরা প্রত্যেকটা আলোচনার মধ্যে যাব। এখন আমরা দেখি প্রথমে আমাদের কি আছে। প্রথমে আছে কি পটভূমি। যে কোনো কিছু আবিষ্কারের ক্ষেত্রে একদিনে সেটা আবিষ্কার হয় না। কোনো বিজ্ঞানী বলতে পারবে না যে হ্যাঁ আমি একাই একদিনে আমি কোনো কিছু আবিষ্কার করে ফেলেছি। সেটা নিয়ে দীর্ঘ সময় লেগে থাকতে হয়। সোজা কথা, এক এক সময় এক একবার আবিষ্কার হয়, সেটা সফল হয়, অথবা যদি সফলতা অন্য কেউ আবার ব্যর্থতা প্রমাণ করে সেটাকে আবার সামনে এগোতে হয়। সেই কি বলবো, সেই পরীক্ষাটা বা সেই গবেষণাটা এগিয়ে নিতে হয়। সেরকম পর্যায় সারণী এমন একটা সারণী যেটা নিয়ে আসলে জল্পনা কল্পনা বলো বা যেটাই বলো এটা শেষ নেই। এটা প্রত্যেকটা একটা মৌলকে নিয়ে মানে কত ধরনের চিন্তা আসতে পারে, কত কিছু আসতে পারে, কত ধর্ম, রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, এদের কত ধরনের বিন্যাস হতে পারে বা কত বিন্যাস থাকতে পারে, সেগুলো কোনো ব্যাখ্যা করে শেষ করা যাবে না। তাই এই সারণীটা একদিনে বোঝার মতো বিষয় না বা একবারে বোঝার মতো কোনো বিষয় না। এটাকে আস্তে 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 রপ্ত করতে হবে। ঠিক আছে, যেহেতু একদিনে আবিষ্কারও হয়নি তাই একদিনে মাথায় আমাদের ঢুকবে এটাও আশা করাটাও ভুল। তারপর আমরা যেহেতু আমাদের বইয়ে এই টপিক্সটা যতটুকু আছে অতটুকু আমরা কনসেপ্টটা ক্লিয়ার রাখার চেষ্টা করবো, যাতে করে সামনে আমাদের যখনই এই টপিক্সে কোনো বিস্তারিত আলোচনার প্রয়োজন পড়ে আমাদেরকে আর শুরু থেকে ভাবতে হবে না, শুরুতে আমার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। ওকে, তাই আমি প্রথমেই যাচ্ছি পটভূমিতে, যে এটার শুরুটা কিভাবে হয়েছে। যেহেতু তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে প্রথমে দেওয়া আছে 1789 সালে ল্যাভোইসিয়ে প্রথমে অক্সিজেন, হাইড্রোজেন, মার্কারি, সালফার বলো, তারপর হচ্ছে আর কি কি ফসফরাস, এগুলো নিয়ে যখন সে গবেষণা করলো তখন সে দেখলো কিছু সে ধাতু হিসাবে ভাগ করতে পারতেছে, কিছু সে অধাতু, মানে কিছুর মধ্যে ধাতব ধর্ম পাচ্ছে সে, কিছুর মধ্যে অধাতু। প্রথম সেই এই শ্রেণী বিন্যাসটা সে করলো, তাই এটা হচ্ছে তার সফলতা বলতে পারো। সে প্রথম এই শ্রেণী ভাগটা সে করতে পেরেছে। তারপরে গিয়ে দেখছো 1829 খ্রিস্টাব্দে ডোবেরাইন, বিজ্ঞানী ডোবেরাইন সে দেখলো যে মৌলগুলিকে যখন সে পারমাণবিক ভর অনুসারে যখন সাজালো তখন প্রথম মৌল এবং তৃতীয় মৌলের মধ্যে সে একটা মিল খুঁজে পেল। প্রথম এবং তৃতীয় মৌলের যে পারমাণবিক ভর সেটাকে সে গড় করলে মাঝখানে যে দ্বিতীয় মৌলটা সেই দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান হচ্ছে। এই যে সেই সূত্রটা আবিষ্কার করলো, এই সূত্রটার নাম হচ্ছে ত্রয়ী সূত্র। সূত্রটা যেহেতু ডোবেরাইনের, তাই এটাকে বলবো হচ্ছে ডোবেরাইনের ত্রয়ী সূত্র। আমি একটা উদাহরণ দিচ্ছি। ডোবেরাইন সর্বপ্রথম যে তিনটা মৌল নিয়েছিল সেটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। এই তিনটা মৌল দিয়ে সে পরীক্ষা করেছিল। আর আমি এখন নিচ্ছি লিথিয়াম, সোডিয়াম, প্রত্যেকটা আমি পারমাণবিক ভর লিখতেছি পাশে, পটাশিয়াম। এখন আমি লিথিয়ামের 7 আর পটাশিয়ামের 39 যোগ করলে কত হচ্ছে 46। 46কে গড় মানে কি দুই দিয়ে ভাগ করছি, একটা দুইটা সংখ্যা 2 দিয়ে ভাগ করছি, কত হলো 23 হয়ে মাঝখানের পারমাণবিক ভর পেয়ে গেছি সোডিয়ামেরটা। তার মানে এই যে সে একটা মিল পেলো এই তিনটা মৌলের মধ্যে, এই জন্য এটাকে বলে ত্রয়ী সূত্র। ত্রয়ী মানে তিনটার মধ্যে। ঠিক আছে, তারপরে গিয়ে দেখো 1864 সালে নিউল্যান্ডও পারমাণবিক ভরকে ছোট থেকে বড় ক্রমে যখন সাজালো তখন সে দেখতে পেলো প্রথম মৌলটার সাথে প্রতি অষ্টম মৌলের মধ্যে একটা মিল আছে। এই যে সে দেখলো প্রথম মৌলের সাথে প্রতি অষ্টম মৌলের যে মিলটা, সেটাকে বলবে নিউল্যান্ডের অষ্টক তত্ত্ব। কি বলবে? নিউল্যান্ডের অষ্টক তত্ত্ব। যেহেতু সে এই তত্ত্বটা দিয়েছে তাই এটা হচ্ছে অষ্টক তত্ত্ব। প্রতি
যে মৌলটা নিবা তার অষ্টম মৌলের সাথে তার সাথে একটা মিল সে খুঁজে পেয়েছে। ওকে, তারপর যাচ্ছি পর্যায় সারণীর মধ্যে যে বলো জল্পনা কল্পনা বেশি যে শুরু করেছে আমার কাছে মনে হয়েছে, বা আমার কাছে কেন বিজ্ঞানীদের যে ধারণা সেটা আসলে মেন্ডেলিফে গিয়ে আমাদের রহস্যের কিছু উন্মোচন হয়েছে। বিষয়টা এরকম আর কি অনেকটা। সে কি করেছে 1869 সালে 63টা মৌল নিয়ে সে কাজ করেছে, সেটাকে 12টা আনুভূমিক সারি আর মেবি 8টা বোধহয় উলম্ব সারি। ওকে, যাই হোক, সে 63টা মৌল নিয়ে কাজ করেছে। কাজ করে সে পারমাণবিক ভর অনুসারে তাদেরকে সাজিয়েছে। পারমাণবিক ভর অনুসারে সাজানোর পরে সে দেখলো যে তার ধারণা আর কি, সে তখন একটা সূত্র আবিষ্কার করলো, সেটা হচ্ছে প্রতিটা মৌলকে পারমাণবিক ভর অনুসারে ক্রমান্বয়ে যখন সাজানো হয়, মানে ছোট থেকে বড় যখন সাজানো হয়, তখন তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম হচ্ছে আবর্তিত হয়, পর্যায়ক্রমে আবর্তিত হয়। মৌলসমূহের ভৌত রাসায়নিক তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে আবর্তিত হয়। এটা ছিল তার আগের সূত্র, যদিও এটা পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে, তাই এই সূত্রটা গ্রহণযোগ্য না। মেন্ডেলিফের এই সূত্রটা গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? কারণ সে যখন পারমাণবিক ভর অনুসারে সাজালো তখন কিছু ত্রুটি সেখানে পাওয়া গেল। এই যে বললাম না যে সবাই গবেষণা করছে, যে ফলাফলই পাক না কেন সেটাকে সফল সেটা বলা যাবে না। কেউ না কেউ এসে সেটাকে যদি আবার ভুল প্রমাণ করে সেটাকে বলবে কি ত্রুটি। ওকে, তাহলে ত্রুটিটা কি ছিল? সে যখন পারমাণবিক ভর অনুসারে সাজালো তখন দেখা গেল যে, আমি একটা উদাহরণ দিই, এখানে কি আছে আর্গন, তাই তো? আমি আর্গন নিলাম আর কি নিলাম, পটাশিয়াম নিলাম। আর্গনের পারমাণবিক ভর কত? আর্গনের পারমাণবিক ভর হচ্ছে 39.1, আর পটাশিয়ামের হচ্ছে 39.9। আর্গন হচ্ছে 39.9, পটাশিয়াম হচ্ছে 39.1। ঠিক আছে, এখন এই দুটার মধ্যে বড় কোনটা? আর্গনটা বেশি, পটাশিয়ামটা কম। এখন যদি পারমাণবিক ভর অনুসারে আমি সাজাতে যাই তখন সিস্টেমেটিক ওয়েতে কমটা আগে চলে আসবে না, কারণ হচ্ছে আর্গনের পরে কিন্তু পটাশিয়াম, এখন যদি আমার সিস্টেমেটিক ওয়েতে যদি আমার কমটা আগে দিতে হয় বেশিটা পরে দিতে হয়, তাহলে সেই হিসাবে পটাশিয়াম চলে যাবে আর্গনের জায়গায়, আর্গন চলে যাবে পটাশিয়ামের জায়গায়। এই ক্ষেত্রে কি হয়ে যায় দেখো তো, আর্গন হচ্ছে যেই গ্রুপের মধ্যে আছে সেই গ্রুপের সবাই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ধর্ম বিশিষ্ট, মানে তাদের অষ্টপূর্ণ থাকে, মানে শেষ স্তরে 8টা তাদের পূর্ণ থাকে, 8টা বলে 8 অষ্টপূর্ণ থাকে সোজা কথা। এবং তারা খুবই স্থিতিশীল, তারা কারোর সাথে বিক্রিয়াও করে না, কাউকে ইলেকট্রন দেয়ও না নেয়ও না, তাদের প্রকৃতি সবগুলো একরকম। আর্গন, এখন আমি যদি তাকে পটাশিয়ামকে এখানে নিয়ে যাই, তার মানে হচ্ছে এই প্রত্যেকটা ধর্ম তাহলে এক হলো না। পটাশিয়ামের ধর্ম আবার কি? পটাশিয়ামের যে গ্রুপের মধ্যে আছে সেই গ্রুপের সবগুলো মৌল হচ্ছে ক্ষার ধাতু, পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপাদন করে, সেগুলো হচ্ছে ক্ষার ধাতু। তাই পটাশিয়ামকে যদি আমি ওখানে নেই, আর্গনকে যদি আমি এখানে আনতাম পারমাণবিক ভর অনুসারে, তাহলে দেখা যাচ্ছে যে মৌলগুলো তাদের ধর্ম অনুসারে বিন্যস্ত হলো না, তাদের ধর্ম আলাদা আলাদা হয়ে গেল। সেজন্য মৌলসমূহকে তাদের ধর্ম অনুসারে যদি করতে হয় তাহলে পারমাণবিক ভর অনুসারে তাকে সাজানো যাবে না। সেম এখানে দেখো, এখানে আয়োডিন আছে, সামনে টেলোরিয়াম, যদি লিখি সেম একই কথা। টেলোরিয়ামের ধর হচ্ছে 128, আয়োডিনের হচ্ছে 127 পারমাণবিক ভর। এখন 127কে আমার সিস্টেমেটিক আগে আনতে হবে, টেলোরিয়ামকে আমার তাহলে পরে নিতে হবে। যদি তাই হয় তখন এই যে এই গ্রুপটা মানে হচ্ছে 17 নম্বর গ্রুপটা, এটা হচ্ছে হ্যালোজেন মৌলের গ্রুপ, তারা হচ্ছে লবণ উৎপাদনকারী। ঠিক আছে,
তাই লবণ উৎপাদনকারী এদের প্রত্যেকের ধর্ম এক। এখন যদি আমি আয়োডিনকে সরিয়ে এখানে নেই, তাহলে টেলোরিয়ামের সাথে কিন্তু ওই লবণ উৎপাদনকারী ওই ধর্মটা হ্যালোজেন ধর্মের সাথে মিলবে না। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বিশাল প্রবলেমের কারণে আমরা পারমাণবিক ভর অনুসারে তাদেরকে সাজাতে পারছি না। পারমাণবিক মেন্ডেলিফের ধারণা আমরা মানতে পারছি না, পারমাণবিক ভর অনুসারে সাজাতে পারছি না। তখন কি হলো, 1913 সালে মোসলে আসলো। মোসলে এসে কি করলো, পারমাণবিক ভর অনুসারে তার সাজানো যাবে না, তখন সে কি করলো, পারমাণবিক সংখ্যা অনুসারে প্রত্যেকটা মৌলকে সে সাজালো। সাজানোর পরে দেখা গেল যে প্রতিটা মৌলই পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানোর পরে তাদের ধর্ম প্রত্যেকটা মিলে গেছে, সুন্দর মতো তারা বিন্যস্ত হতে পেরেছে, তাদের ধর্মগুলো এক হয়ে গেছে। ভৌত এবং রাসায়নিক ধর্মে তাদের আর কোনো অসুবিধা সে দেখেনি। তখন থেকেই পারমাণবিক এই সংখ্যা অনুসারেই পর্যায় সারণীতে মৌলগুলোকে সেট করা হয়েছে বা সাজানো হয়েছে। ঠিক আছে, এই হলো বেসিক মানে পটভূমি যেটাকে বলে। এখন আমি কিছু বৈশিষ্ট্যতে যাই, এই যে একটা সারণী, তার কি বৈশিষ্ট্য আমি সেটাতে যাচ্ছি। পর্যায় সারণীতে এই যে লম্বাটে মানে যে আনুভূমিক বলে, শোয়া বলে, এটাকে শুয়ে আছে বলতে গেলে, এই আনুভূমিক যে সেখানে দাগ আছে, ঘর আছে কয়টা, 18টা। মানে আনুভূমিক মানে এগুলোকে বলবে যে পর্যায়, পর্যায় আছে কয়টা, 18টা পর্যায়। সরি, পর্যায় সরি আনুভূমিক ভাবে আছে 18টা ভাগ। 18টা হচ্ছে প্রত্যেকটা একটা করে গ্রুপ, তার মানে 18টা হচ্ছে গ্রুপ। আর হচ্ছে উপর থেকে যে লম্বা লম্বা দাগ, উপর পাশাপাশি যে দাগ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই যে 7টা ঘর পাশাপাশি, সেগুলোকে বলবো হচ্ছে পর্যায়। মানে উপর থেকে এই যে ভাগ, প্রত্যেকটা ভাগ হচ্ছে 7টা করে ভাগ, এই 7টাকে আমরা বলবো হচ্ছে পর্যায়। 7টা পর্যায় আছে আর 18টা গ্রুপ আছে একটা পর্যায় সারণীর মধ্যে। দেখো আমি যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এই 18টা গ্রুপ আছে। আর হচ্ছে 7টা হচ্ছে পর্যায় আছে। প্রথম পর্যায় কোনটা, এই যে প্রথম পর্যায়, এটা প্রথম পর্যায়ে। দেখো তোমার মৌল কয়টা, এই যে হাইড্রোজেন, এই পাশে কি আছে, হিলিয়াম, মাঝখানে কোনো মৌল আছে, মাঝখানে কোনো মৌল নেই। তাহলে প্রথম পর্যায়ে আমার মৌল হচ্ছে কয়টা, 2টা। দ্বিতীয় পর্যায়ে মৌল কয়টা, আমি এই পাশে গুলো মুছে ফেলি। দ্বিতীয় পর্যায়ে মৌল আছে কয়টা, প্রথম পর্যায়ে মৌল আছে কয়টা, একটা, হাইড্রোজেন হিলিয়াম। দ্বিতীয় পর্যায়ে কয়টা আছে, 1টা 2টা 3 4 5 6 7 8টা। তৃতীয় পর্যায়ে আছে 8টা। তৃতীয় পর্যায়ে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তৃতীয় পর্যায়েও আছে 8টা, 2টি মৌল, 8টি মৌল, 8টি মৌল। এই পাশে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। চতুর্থ পর্যায়ে আছে 18টা মৌল। পঞ্চম পর্যায়ে কয়টা আছে, পঞ্চম পর্যায়েও আছে 18টা মৌল। সমস্যা হচ্ছে এই যে এখানে বেরিয়ামের পরে এই জায়গাতে 57 থেকে 71 নম্বর পর্যন্ত, এবং এই পাশে হচ্ছে 57 থেকে 71, আর এই পাশে হচ্ছে 89 থেকে 89 থেকে মানে এই 15টা মৌল, 30টা মৌল এখান থেকে বের করে নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, সেজন্য এই পর্যায়ে আছে আমার মৌল 18। এই দুইটা পর্যায়ে তাহলে থাকবে আমার হচ্ছে 18, সাথে হচ্ছে এখানে 15, মানে 32টা করে আমার মৌল আছে এই দুইটা পর্যায়ে। ঠিক আছে, এপাশে 15 আর হচ্ছে 18টা, 14টা আর হচ্ছে
18টা, মানে এই 32টা, মানে এই পর্যায়ে আছে 32টা, এই পর্যায়ে আছে 32টা, সেটা মাথায় রাখো। এবং এই যে মাঝখানের মৌলগুলো এখানে এখানে না দিয়ে এই দুইটা ভাগকে আবার আলাদা করে একটা ল্যান্থেনাইট সিরিজ বানিয়েছে, একটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ বানিয়েছে। ল্যান্থেনাইট আর হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। এবার আমি গ্রুপের দিকে তাকাই। গ্রুপ 1-এ আছে 1 2 3 4 5 6 7, 7টা মৌল গ্রুপ 1-এ। 2-এ আছে 1 2 3 4 5 6, 6টা মৌল। 3-এ আছে 32টা হবে, 3-এ 32টা মৌল। তারপর হচ্ছে 4 নম্বরে 1 2 3 4, প্রত্যেকটা 4 থেকে 12 পর্যন্ত সবগুলোতে 4টা করে, 4টি করে মৌল। 4 থেকে 12 পর্যন্ত 4টি করে মৌল। 13 থেকে 17 পর্যন্ত 1 2 3 4 5 6, 13 থেকে 17 পর্যন্ত 6টি করে। এবং 0 নম্বর গ্রুপ মানে 18 নম্বর গ্রুপ, 0 গ্রুপ বলে, 2 3 4 5 6 7, 7টা করে মৌল আছে। ওকে, এই হলো মোটামুটি পর্যায় সারণীর একটা বৈশিষ্ট্য, যেটা আমরা এই 4টা দেখে আমরা মনে রাখা সম্ভব। ঠিক আছে, এবার আমি আসি এরপরটা কি আছে, ইলেকট্রন বিন্যাস থেকে তার অবস্থান আমি নির্ণয় করব। খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। আমি কয়েকটা ইলেকট্রন বিন্যাস লিখি। ধরো প্রথমে আমি লিথিয়াম, ওয়ান এস টু একটা, 2s, যেহেতু এখানে 3টা, 2টা চলে গেছে, এখানে আর একটা লিথিয়াম, এটা করলাম। তারপরটা আমি করব অক্সিজেন, একটা করি। অক্সিজেন কত, 8, 1s2 2s2 2 2 4, 2p 4, একটা করি। নিকেল করি, নিকেল 28, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, কয়টা থাকে, 2 2 4, 4 আর 6 10, 10 আর 12 আর 6 আছে 18, 19 20, বাকি 8টা 3p। ওকে, এখন এখানে একটা নিয়ম আছে যে কিভাবে আমরা পর্যায় এবং হচ্ছে কোন গ্রুপে এবং কোন পর্যায়ে কোন মৌল অবস্থিত, সেটা আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এখন তোমরা বলতে পারো এই বিন্যাসটা আমরা ফার্স্ট দেখতেছি, বা এই বিন্যাসটা আমার সম্পর্কে আইডিয়া নেই। সেটার জন্য আমি এর আগে 3 নম্বর অধ্যায়টা সলভ করেছিলাম। 3 নম্বর অধ্যায়ের ভিডিও তো আমার আছে, ক্লাসটা আমার আছে। তো তোমরা যারা ওই ক্লাসটা মিস করেছো তারা দয়া করে 3 নম্বর অধ্যায়ে যে ইলেকট্রন বিন্যাসটা আমি করেছি বা কিভাবে করেছি একদম বিস্তারিত আমি ওই ক্লাসগুলোতে আলোচনা করেছি। তো সেখানে ভিডিওগুলো তুমি ভালোভাবে দেখলে তোমার এটা সম্পর্কে আর নতুন কিছু মনে হবে না, এটা আমি বুঝতে পারছি এখন। সেটা আগে দেখে নিবে, তারপর তুমি তাহলে এই ক্লাসটা দেখবে, তাহলে তোমার এটার অপরিচিত মনে হবে না। ঠিক আছে, এখন আমি এটা নেমে নতুন করে তাহলে আলোচনা করছি না যে কিভাবে আমি বিন্যস্ত করলাম, কারণ এটার জন্য আমার অন্য ক্লাসে আমি আলোচনা করেছি। এখন আমার কাজ হচ্ছে আমি এই ইলেকট্রন বিন্যাস দেখে আমার অবস্থান নির্ণয় করব, পর্যায় সারণীতে কোন পর্যায়ে মৌলটা এবং কোন গ্রুপে। ওকে, প্রথমে আমি দেখি সর্বশেষ যে প্রধান শক্তিস্তর যেটাকে বলে, সেটা আমি আন্ডারলাইন করি প্রত্যেকটা। সর্বোচ্চ প্রধান শক্তিস্তর সেটাকে আমি আন্ডারলাইন করলাম। দেখো এটাতে আছে 2, সর্বোচ্চ 2।
সর্বোচ্চ 2, সর্বোচ্চ এখানে আছে 4। এই যে সর্বোচ্চ প্রধান শক্তি স্তর সেটাকে আমরা কি বলবো? পর্যায় সংখ্যা। পর্যায় সংখ্যা, ওকে। পর্যায় সংখ্যা, এটা কি? পর্যায় সংখ্যা। পর্যায় সংখ্যা তো তাহলে অনেক সোজা বের করা। সর্বোচ্চ মানে শক্তি স্তর যেটা থাকবে, যে নাম্বারে গিয়ে আটকাবে সেটাই তার পর্যায় সংখ্যা। এখন সমস্যা হচ্ছে গ্রুপ নিয়ে, আমার গ্রুপটা নির্ণয় করতে হবে। সেটাও তেমন কোনো সমস্যা না। সর্বশেষ স্তরে যতগুলো ইলেকট্রন আছে আমি সেই ইলেকট্রনটা দেখব যে কোন কোন ব্লকে সেটা পৌঁছাইছে। এটা লিথিয়ামের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন এস ব্লকে পৌঁছেছে, শুধুমাত্র এস, সেখানে কিন্তু কোনো পি উপস্থিত নেই, ঠিক আছে। শুধুমাত্র এস ব্লকে পৌঁছেছে। অক্সিজেনের ক্ষেত্রে এস পি ব্লকে পৌঁছেছে, তার মানে পি এর সাথে একটা এস আছে, এস এ যাওয়ার পরেই তো পিতে যাবে, তার মানে পি এর সাথে একটা এস আছে। নিকেলের মধ্যে দেখো সর্ববহিষ্ঠ স্তরে কত? এস, এস এ পৌঁছেছে। তার আগে কি ডিও আছে না? এস এর আগে ডি, ডি তো ইলেকট্রন গেছে। তাহলে সেই ক্ষেত্রে যখন 3টা রুলস আছে তোমার বইয়ের মধ্যে, সেই 3টা রুলস হলো কি? প্রথমে যদি সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রনটা যদি এস ব্লকে থাকে, এস ব্লক মৌল থাকে বা এস অরবিটালে থাকে, তখন সেই ক্ষেত্রে সেই নাম্বারটা, এই যে সংখ্যাটায়, সেই সংখ্যাটাই হবে তার হচ্ছে গ্রুপ সংখ্যা। আমি আবারও ক্লিয়ার করি, যখন কোনো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটি এস ব্লকে পৌঁছাবে অথবা এস অরবিটালে গিয়ে পৌঁছাবে, সেই অরবিটালে যতটা ইলেকট্রন আছে সেটাই হবে তার গ্রুপ সংখ্যা, সরাসরি যা আছে তাই। তারপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার, এটা হচ্ছে রুল 1। রুল 2, যখন কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি এস এবং পি ব্লক থাকবে বা এস এবং পি অরবিটাল থাকবে, সর্বশেষ ইলেকট্রন দুটি বা এই দুইটা ব্লক উপস্থিত থাকবে সর্বশেষে, এত কথা দরকার নেই, এস এবং পি ব্লক মৌল মানে থাকবে, তখন সেই ক্ষেত্রে কি হবে? গ্রুপ সংখ্যাটা হবে, এই দুইটাই তো শক্তি স্তর 1, দুইটাই শক্তি স্তর 2 না? তাহলে আমার এখানে এসও কাউন্ট করতে হবে, পিও কাউন্ট করতে হবে, মানে সর্বশক্তি স্তরে যতগুলো ইলেকট্রন আছে সেটা এস ব্লকও গেছে, পি ব্লকও গেছে, তার মানে 2 যোগ 4 কত হলো? 6। এই 6-এর সাথে কি করবে? 10কে যোগ করতে হবে, যোগ করলে কত হয়? 16। তার মানে 16 নম্বর গ্রুপে। দেখো তো 16 নম্বর গ্রুপে অক্সিজেন কিনা? এই যে 16 নম্বর গ্রুপে অক্সিজেন পেয়ে গেছি। তার মানে কি এস সর্বশেষ ইলেকট্রন বিন্যাসে যদি এস এবং পি ব্লকে উপস্থিত থাকে ইলেকট্রন, তাহলে সেই এস এবং পি ব্লক একসাথে মানে যোগ করার পর তাদের সাথে 10 যোগ করতে হবে, যোগ করলে তুমি তোমার গ্রুপ সংখ্যাটা পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে 2 নাম্বার রুলস। তারপর হচ্ছে রুল নাম্বার 3। রুল নাম্বার 3 তে কি বলা হয়েছে? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রন বিন্যাসে যদি এস থাকে, তার আগে যদি তোমার ডি অরবিটালটাও থাকে, পূর্ণ থাকে, ডি অরবিটালে তোমার ইলেকট্রন থাকে, সেই ক্ষেত্রে তোমার সর্বশেষে এই এস অরবিটালে যতটা আর ডি অরবিটালে যতটা সেটাকে যোগ করলে যা হবে সেটা হচ্ছে তোমার গ্রুপ সংখ্যা। তার এটা 10 নং গ্রুপে। নিকেল কি 10 নম্বর গ্রুপে? হ্যাঁ, নিকেল হচ্ছে 10 নম্বর গ্রুপে। এভাবে তুমি প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস করে তুমি বুঝতে পারবে যে সেটা গ্রুপ সংখ্যা কত এবং পর্যায় সংখ্যা কত। যেহেতু তোমার বইতে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, মেবি একদম জিঙ্ক পর্যন্ত 30টা মৌলের উদাহরণ দেওয়া আছে একদম স্পষ্টভাবে, পাশে রুলসও লেখা আছে। তাই আমি শুধু তোমাকে উদাহরণটা দিয়ে তোমাকে বুঝালাম, ঠিক আছে? বাকিগুলো তোমরা একদম বই থেকেই সবাই ইলেকট্রন বিন্যাসটা যে করতে পারবে সে বাকিগুলো করতে পারবে, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস করে করে বাকিগুলো দেখতে পারবে। এবার দেখো পরের টপিকসটা কি আছে।
মূল ভিত্তি। এখন এটা পর্যায় সারণীর মধ্যে মূল ভিত্তিটা কি সেটা আমাদেরকে জানতে হবে। তার আগে আমি দেখি, আমি দেখো এটাকে আমি নিয়েছি প্রথম গ্রুপ নাম্বার 1 এর, গ্রুপ নাম্বার 1 এর মৌল নিয়েছি আর গ্রুপ নাম্বার 2 এর মৌল নিয়েছি, কয়েকটা মৌল নিয়েছি, নিয়ে তাদের ইলেকট্রন বিন্যাস করে দেখলাম যে গ্রুপ নাম্বার 1 এর ক্ষেত্রে সর্ববহিস্থ স্তরে সবার একটা করে ইলেকট্রন থাকে। এটা শুধুমাত্র একই গ্রুপের মৌল নেওয়ার ফলে দেখলাম যে প্রত্যেকটা গ্রুপের সর্ববহিস্থ স্তরে একটি করে ইলেকট্রন, মানে সব সমান সংখ্যক ইলেকট্রন থাকে। এই পাশেও সেম, গ্রুপ নাম্বার 2 তে যখন সব মৌলগুলো নিলাম তখন আমার ইলেকট্রন বিন্যাস করে দেখলাম সর্ববহিস্থ স্তরে প্রত্যেকটা 2টা করে ইলেকট্রন থাকে। কয়টা? 2টা করে প্রত্যেকটা ইলেকট্রন থাকে। এখন এবং প্রত্যেকটা পর্যায়ের ক্ষেত্রে তুমি দেখো, এটা শুধুমাত্র যখন তুমি গ্রুপ ভিত্তিক মৌলগুলো নিবে, মানে একই গ্রুপের মৌলগুলো যখন নিবে সেটা সর্ববহিস্থ স্তরে তোমার ইলেকট্রন সংখ্যা একই থাকবে। এটা তুমি ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে জানতে পারলা। ওকে, আবার দেখো যদি তুমি পর্যায় হিসাব করো, এটা কি ফার্স্ট পর্যায়, পর্যায় 1, পর্যায় 2, এখানেও দেখবে পর্যায় যদি 1 ধরো, এটা যদি পর্যায় 2 ধরো, তাহলে দেখো পর্যায় 1 এর ইলেকট্রন বিন্যাস কি 1s1, তার মানে কি একটা ইলেকট্রন সর্ববহিস্থ স্তরে। গ্রুপ পর্যায় 2 এর মধ্যে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসের লাস্ট স্তরে কত 2, তার মানে প্রতি পর্যায়ে যখন আমরা যাচ্ছি তখন আবার ইলেকট্রন বিন্যাসগুলো কি হচ্ছে, স্তর অনুসারে এক থাকছে না, তখন আবার তাদের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন বাড়ছে। ঠিক আছে, মানে ভিন্ন হয়ে যাচ্ছে। যখনই পর্যায় অনুসারে আমরা মৌল নিচ্ছি, পর্যায় থেকে মৌল নিচ্ছি, তখনই ইলেকট্রন বিন্যাসটা ভিন্ন হয়ে যাচ্ছে। এটা একমাত্র ইলেকট্রন বিন্যাস এর মাধ্যমে আমাদের জানাটা সম্ভব। ঠিক আছে, তাহলে এ থেকে তো আমরা বুঝতে পারি যে ইলেকট্রন বিন্যাসটা পর্যায় সারণীর মূল ভিত্তি হতে পারে। তারপরে আরেকটা জিনিস দেখো, এই যে সর্ববহিস্থ একটা ইলেকট্রন, যখন সর্ববহিস্থ একটা ইলেকট্রন প্রত্যেকে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তার মানে একটা ইলেকট্রন যদি এখান থেকে বাদ দেয়, মানে কাউকে দিয়ে দিতে চায়, দিয়ে দেয়, তাহলে ধনাত্মক আয়নে পরিণত হয়। মানে এটাকে কি বলবো, সর্ববহিস্থ একটা ইলেকট্রন ছাড়া তার ক্ষমতা আছে, সেটা একমাত্র আমি ইলেকট্রন বিন্যাস থেকে জানতে পারি। আমি একটু মুছি। যেসব মৌলের সর্ববহিস্থ স্তরে একটা করে ইলেকট্রন থাকে, সেগুলো সাধারণত ইলেকট্রন দেওয়ার মানে ত্যাগ করার প্রবণতা বেশি থাকে, এবং যে ত্যাগ করে সে কি হয়, সে বড় থাকে না, যার বেশি আছে সেই তো দেয়, তখন সে কি করে, ধনাত্মক আধানে পরিণত হয়। তার মানে এইখানে যদি আমি দেখো সোডিয়ামকে সর্ববহিস্থ স্তর থেকে আমি যদি একটা ইলেকট্রন আমি নিয়ে নিই, সর্ববহিস্থ যখন একটা ইলেকট্রন আমি দান করে দিলাম, বাদ দিয়ে দিলাম, বের করে দিলাম, তখন কি হলো, আমার সোডিয়ামটা একটা আধানে পরিণত হয়েছে, মানে ধনাত্মক আধানে পরিণত। সেম তুমি যদি হ্যালোজেন গ্রুপের কোনো একটা মৌলকে তুমি নাও, যেমন হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের সর্ববহিস্থ স্তরে কয়টা আছে, ক্লোরিন কত 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 2 2 4, 10, 11 12, 2p5, 3p5। এখন তার সর্ববহিস্থ স্তরে কয়টা আছে, 7টা। তার মানে যদি তার আরো একটা থাকতো তাহলে সে অষ্টক পূর্ণ করতো, 8টা হতো। তাহলে সেক্ষেত্রে সে ছাড়তে চাইবে না, সে তখন নিতে চাইবে, তখন তার নেওয়ার প্রবণতা, সে যদি নেয়, এই যে প্লাস ইলেকট্রন এই পাশে সে একটা গ্রহণ করলো, প্লাস ইলেকট্রন, ক্লোরিন কি করলো, যেহেতু সে নিল তার মানে সে ঋণী হয়ে গেল, তখন সে ঋণাত্মক আয়নে পরিণত হলো।
2s2 2p 6 3s2 3p6 একটা ইলেকট্রন নিল। এই ক্ষেত্রে দেখলাম একটা যখন ছেড়ে দিল তখন সে কিন্তু অষ্টপূর্ণ হলো, তার মানে একটা ছেড়ে দেওয়াতে তার লাভ হয়েছে। এখানে আবার একটা গ্রহণ করাতে তার লাভ হয়েছে। এটা একটা দিয়ে সে কি করলো, ধনাত্মক আধানে পরিণত হলো। একটা ত্যাগ করে একটা ইলেকট্রন বের করে সে কি করলো, অষ্টপূর্ণ করলো এবং ঋণাত্মক আধানে পরিণত হলো। অতএব দেখো এর মাধ্যমে আমরা কি জানতে পারি, মৌলসমূহের বিভিন্ন ধর্ম, বিন্যস্ত, তারা মানে কি ধরনের তাদের রূপ চেঞ্জ হতে পারে। মানে এটা একমাত্র কিসের মাধ্যমে, ইলেকট্রন বিন্যাসটা করার মাধ্যমে আমরা কিন্তু এগুলো আমরা বুঝতে পারলাম বা ব্যাখ্যা করতে পারলাম। সেই জন্য আমরা বলতে পারি কি, ইলেকট্রন বিন্যাসই কি, পর্যায় সারণীর হচ্ছে মূল ভিত্তি। ওকে, আজকে আমি আর ক্লাসের ডিউরেশন বাড়ালাম না, তোমাদেরকে আমি কিছু টাস্ক দিচ্ছি। সেটা হচ্ছে এক থেকে এটাকে তোমার 1 থেকে আমি 30 বলবো না, আর একটু বেশি দিই না, 1 থেকে 30 হোক, 1 থেকে 36, 1 থেকে 36 মৌলগুলো ইলেকট্রন বিন্যাস ফার্স্টে করবা। প্লাস ইলেকট্রন বিন্যাস করে গ্রুপ ও পর্যায় নির্ণয় করবা। এবং এই টপিকস রিলেটেড যতটুকু পড়ানো হয়েছে সেই রিলেটেড যত সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো টাচ করবা। সেখানে যদি সমস্যা থাকে তখন আমরা আলোচনা করার চেষ্টা করবো আবার সেটা, ঠিক আছে? নেক্সট ডে কোনো সমস্যা থাকলে সেটা কমেন্টসের মাধ্যমেই হোক, যেভাবে হোক জানানোর চেষ্টা করবে, তখন আমরা সেটা সমাধানের চেষ্টা করব। ওকে, 1 থেকে 36 মৌলগুলো ইলেকট্রন বিন্যাসের গ্রুপ আর পর্যায় নির্ণয়, আর এই রিলেটেড যে কোনো সৃজনশীল প্রশ্ন যেটাই তোমরা সামনে পাও না কেন সেটা বোর্ড ভিত্তিক হোক বা যেভাবেই হোক তোমরা হচ্ছে সেগুলো সমাধানের চেষ্টা করবে, ঠিক আছে? ওকে, তো আজকে আমি আমার লেকচার এতটুকুই রাখলাম। নেক্সট ক্লাসে আমরা আবার সামনের দিকে এগোবো বাকি টপিকসগুলো নিয়ে। তো আজকের মতো এতটুকুই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।